হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ডেডলক প্রিভেনশন। তো গত লেকচার ভিডিওতে আমি ডেডলক হওয়ার জন্য যে নেসেসারি কন্ডিশনগুলো ছিল সেগুলো দেখছি। দেন ডেডলককে কীভাবে হ্যান্ডেল করা যায় সেগুলো পার্টগুলো দেখে আসে। তো ডেডলককে কীভাবে হ্যান্ডেল করা যায় তার একটা পয়েন্ট ছিল হচ্ছে ডেডলক প্রিভেনশন। তো আজকে সেটাই দেখব। ডেডলক প্রিভেনশনটা হচ্ছে নিড টু রিমুভ অল কন্ডিশনস or at least one condition to prevent the deadlock। অর্থাৎ আমাদের যে নেসেসারি কন্ডিশনগুলো ছিল সেগুলো হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিমশন আর সার্কুলার ওয়েট। এগুলো হচ্ছে আগের লেকচার ভিডিওতে করে আসছি, দেখাই দিছি। তো আপনারা যারা আমার আগের লেকচার ভিডিওটা দেখেনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, কাইন্ডলি আগের লেকচার ভিডিওটা দেখে আসবেন। তাহলে আপনাদের ডেডলক সম্পর্কিত যেই কোশ্চেনটা সেটা সলভ হয়ে যাবে, মানে ডেডলক সম্পর্কে একটা প্রপার নলেজ পাবেন। তো এই যে চারটা কন্ডিশন হওয়ার জন্য যে ডেডলক অকার হয়, এই চারটা কন্ডিশনকে যদি আমরা ফলস করতে পারি কোনোভাবে, সেক্ষেত্রে আমরা ডেডলককে প্রিভেন্ট করতে পারি, তাই না? তো চলুন এখন দেখে নিচ্ছি চারটা কন্ডিশন কীভাবে আমাদের প্রিভেন্ট করা যায়, ডেডলক যাতে অকার না হয় সেটার জন্য। তো ফার্স্টে হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। এখন দেখেন মিউচুয়াল এক্সক্লুশনটা কি। এই যে এই এক্সাম্পলটা দেখি, আমরা যে ডেডলকের যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেটা এটা। আমি আর ইন ডিটেলস আলোচনা করলাম না, যেহেতু আগের লেকচার ভিডিওতে এটা ডিটেলস আলোচনা করা হয়েছে। তা আমরা শুধু জানি যে মিউচুয়াল এক্সক্লুশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের রিসোর্স শেয়ারেবল না ডেডলক হওয়ার জন্য, তাই না? যেমন একটার প্রসেসের জন্য একটা রিসোর্সই হচ্ছে অ্যালোকেট করবে এবং একটার বেশি রিসোর্সকে সে অ্যাক্সেস করতে পারবে না, সেজন্য তো ডেডলকটা অকার হয়। এখন দেখেন আমরা যদি কোনোভাবে রিসোর্সকে শেয়ারেবল করে দিই, মানে ধরেন এখানে রিসোর্স থেকে P1-এ হচ্ছে অ্যালোকেট হচ্ছে, বাট P1 R2-কে রিকোয়েস্ট করে রাখছে, তাই না? তাহলে এই যে অবস্থাটা, এখানে যদি আমরা R2-কে শেয়ারেবল রিসোর্স করে দিই, সেক্ষেত্রে কী হবে, P1-এর এক্সিকিউশন কমপ্লিট, মানে P1 প্রসেসের এক্সিকিউশন কমপ্লিট করার জন্য R1 রিসোর্স এবং R2 রিসোর্স দুটোই লাগবে। তো যেহেতু R1 রিসোর্সকে সে পেয়ে গেছে, R2 রিসোর্স পেয়ে গেলে তার এক্সিকিউশন কমপ্লিট হয়ে যায়, তাই না? তো আমরা যদি R2-কে মানে রিসোর্সটাকে শেয়ারেবল করে দিই, সেক্ষেত্রে কিন্তু P1 ইজিলি এক্সিকিউট করে ফেলতে পারবে। তো এটার মাধ্যমে আমরা এই যে মিউচুয়াল এক্সক্লুশনকে হ্যান্ডেল করে আমাদের ডেডলককে প্রিভেন্ট করতে পারি। দেন সেকেন্ড যে সেটা হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট। হোল্ড অ্যান্ড ওয়েট কীভাবে কাজ করে দেখেন, এই যে P1 হচ্ছে R1 এবং R2-কে হচ্ছে রিকোয়েস্ট, মানে R1 হচ্ছে P1-কে অ্যালোকেট করছে, আর P1 হচ্ছে R2-কে রিকোয়েস্ট করে রাখছে, তাই না? এই যে P1 এবং R1 যেই কনসেপ্টটা, অর্থাৎ এখানে P1 থেকে R2-তে যেই হোল্ড করছে, R2-কে রিকোয়েস্ট করার মানে কি, সেখানে সে ওয়েট করছে, তার রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড হলে সে এক্সিকিউট করতে পারবে, তাই না? এই যে এক্সিকিউট হওয়ার জন্য আমাদের যে ওয়েটিং স্টেটে আছে সেখান থেকে যে রানিং স্টেটে যাবে, সেই প্রসেসটা রানিং স্টেটে যাওয়ার সময় যদি আমরা সবগুলো প্রসেসকে বা সবগুলো রিসোর্সকে অ্যাভেলেবল করে দিই প্রসেসের কাছে, সেক্ষেত্রে হচ্ছে সেই প্রসেসটা তার যে রিসোর্সগুলো দরকার সেগুলো সে ইউজ করে ইজিলি কিন্তু এক্সিকিউট করতে পারবে। দেখেন আমরা যদি R1 এবং R2 রিসোর্সকে হচ্ছে অ্যাভেলেবল করে দিই, যখন P1 হচ্ছে রানিং স্টেটে যাবে সেই সময় কী হবে, R1 তো P1-এর জন্য আছেই, অ্যালোকেট হচ্ছে, আর P1 যেহেতু R2-কে রিকোয়েস্ট করে রাখছে, সেই জন্য দুটো রিসোর্স অ্যাভেলেবল থাকার জন্য সে কী করছে, R1 R2 দুটো রিসোর্সকে সে ইউজ করে P1 এক্সিকিউট হয়ে গেল। দেন কী হচ্ছে, এই দুটো রিসোর্স কি আবার অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, তখন P2 সেমভাবে R2 হচ্ছে P2-র জন্য অ্যালোকেট ছিল এবং P2 R1-কে রিকোয়েস্ট করছিল, তাই না? এই যে অবস্থাটা দেখেন, এখানে যেহেতু শেয়ারেবল, সেই জন্য হচ্ছে মানে ডেডলককে প্রিভেন্ট করার জন্য আমরা শেয়ারেবল করে নিচ্ছি রিসোর্সগুলোকে, সেক্ষেত্রে কী হবে, P2 R1 R2 রিসোর্সকে ইউজ করে সেও ইজিলি এক্সিকিউট করে প্রোগ্রাম থেকে বের হয়ে যেতে পারবে। এটার মাধ্যমে আমরা হোল্ড অ্যান্ড ওয়েট যে সিচুয়েশনটা সেটাকে কন্ট্রোল করতে পারি। থার্ড কন্ডিশনটা হচ্ছে নো প্রিমশন। নো প্রিমশন মানে কি, প্রিমশন মানে হচ্ছে আমাদের প্রায়োরিটি, তাই না? ধরেন এখানে P1 P2 দুইটার প্রসেস, P1 সাপোজ এক্সিকিউশনের জন্য গেছে, বাট ওই টাইমে P2 এসে বলছে আমার প্রায়োরিটি বেশি, আমাকে আগে এক্সিকিউশন করার সুযোগ দিতে হবে। তো এই যে ব্যাপারটা, আমরা যদি এই কাজটা করি, ধরেন এখানে আমরা যদি P1-কে প্রিম করে দিই, তাই না? তো সেক্ষেত্রে কী হবে, P2 R1 আর R2 রিসোর্সকে ইজিলি এক্সিকিউট করতে পারবে, তাই না? কারণ দেখেন P1-এর কাছে কিন্তু R1 রিসোর্সটা হোল্ড হয়েছিল, যেহেতু P1-কে আমরা প্রিম করে দিচ্ছি সেজন্য R1 রিসোর্সটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। যেহেতু P2 R1-এর কাছে রিকোয়েস্ট করে রাখছিল এবং R2 তো P2-র কাছে আগের থেকেই ছিল, যেহেতু রিকোয়েস্টেড ছিল R1টা যেহেতু P1-কে আমাদের স্টপ করে দেওয়ার জন্য বা প্রিম করার জন্য R1টা অ্যাভেলেবল হয়ে গেছে, সেজন্য কী হবে, P2 ইজিলি এক্সিকিউট করে চলে যেতে পারবে। দেন P1-এর কাছে তখন কী হবে, আবার
R1 যেই রিসোর্সটা সেটা আবার চলে আসবে। দেন P1ও আবার এই R1 এবং R2 রিসোর্সটাকে ইউজ করতে পারবে। R2 রিসোর্স কেন ইউজ করতে পারবে, দেখেন যে এখানে P2 কিন্তু অলরেডি এক্সিকিউট হয়ে বের হয়ে গেছে, সেজন্য হচ্ছে R2 রিসোর্সটা আমাদের অ্যাভেলেবল হয়ে গেছে। যেহেতু P1 এর এক্সিকিউশনের জন্য R1 R2 দুটো রিসোর্স দরকার, যেহেতু দুটোই অ্যাভেলেবল আছে সেজন্য সে কিন্তু ইজিলি এই মানে প্রিমশনের যে কনসেপ্টটা সেটার মাধ্যমে এক্সিকিউট করে চলে যেতে পারবে এবং ডেডলক অকার হবে না। 4 নাম্বারটা হচ্ছে সার্কুলার ওয়েট। দেখেন এখানে কি সার্কুলারভাবে ওয়েট করছে, এটাকে যদি আমরা প্রিম করতে পারি কোনোভাবে, মানে কন্ট্রোল করতে পারি বা হ্যান্ডেল করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ডেডলকটা অকার হচ্ছে না। সেটা কীভাবে দেখেন, একটু একে দেখাই। ধরেন আমাদের এখানে 3টা রিসোর্স আছে, ঠিক আছে, রিসোর্স 1, রিসোর্স 2 আর হচ্ছে রিসোর্স 3। তো এখন আমাদের হচ্ছে প্রসেস হচ্ছে 2টাই। এখন দেখেন যদি আমাদের R1 এর কাছে থেকে P1 অ্যালোকেট হয়, ঠিক আছে, এবং R2 রিসোর্সের থেকে হচ্ছে P2 অ্যালোকেট হয়, এবং এই অর্ডারটা আমাদের কী করতে হবে, যদি আমরা সার্কুলার ওয়েটটাকে কন্ট্রোল করতে চাই বা হ্যান্ডেল করতে চাই, সেক্ষেত্রে কী হবে দেখেন, আমাদের অর্ডার ওয়াইজ যেতে হবে, হয় সেটা অ্যাসেন্ডিং অর্ডার অথবা সেটা ডিসেন্ডিং অর্ডার হতে পারে। তো আমি এখানে অ্যাসেন্ডিং অর্ডারের জন্য দেখছি। এখন দেখেন R1 P1 এর জন্য হচ্ছে অ্যালোকেট হচ্ছে, R2 P2 এর জন্য অ্যালোকেট হচ্ছে। আমরা কিন্তু P2 থেকে আবার মানে R1 এ যেতে পারবো না, আমাদেরকে ইনক্রিজ ওয়েতে আমি যাচ্ছি, এটার ক্ষেত্রে ইনক্রিজ ওয়েতে যাচ্ছি, সেই জন্য হচ্ছে R1 যেহেতু R2 থেকে ছোটো, সেই জন্য হচ্ছে আমরা R1 এ যেতে পারবো না, আমাদেরকে R3-তে যেতে হবে। সেক্ষেত্রে কী হবে দেখেন, আমাদের কিন্তু কোনো ধরনের সার্কেল ক্রিয়েট হলো না, তাই না, সাইকেল হচ্ছে না, মানে একটা থেকে একটা ইনক্রিজ আকারে যাচ্ছে, সেই জন্য কী হচ্ছে, আমাদের ডেডলক কিন্তু অকার হচ্ছে না। তো এই 4টা ওয়েতে হচ্ছে আমরা ডেডলককে প্রিভেন্ট করতে পারি। তো এখন আমরা দেখব সেফ অ্যান্ড আনসেফ স্টেট। এটা হচ্ছে ডেডলক অ্যাভয়েডেন্সের ক্ষেত্রে, মানে এটা এক ধরনের মানে পদক্ষেপ যার মাধ্যমে আমরা ডেডলককে হ্যান্ডেল করতে পারি, ঠিক আছে। তো আমরা দেখব হচ্ছে প্রথমে সেফ স্টেট। তো সেফ স্টেটটা কি, যে ইফ দ্য সিস্টেম ক্যান সাকসেসফুলি অ্যালোকেট টু দ্য ইচ প্রসেস বাই গিভেন রিসোর্স দেন ইট উইল বি কল্ড অ্যাজ সেফ স্টেট। অর্থাৎ যদি কোনো সিস্টেমের প্রতিটা প্রসেস রিসোর্স দিয়ে অ্যালোকেট করতে পারে, সেক্ষেত্রে সেটা হচ্ছে সেফ স্টেট। আর যদি কোনো সিস্টেমের প্রতিটা প্রসেস মানে এক একটা রিসোর্সকে অ্যালোকেট করতে না পারে, সেক্ষেত্রে সেটা হচ্ছে আনসেফ স্টেট। তো আমরা আসলে একটা এক্সাম্পল দেখি, সেক্ষেত্রে আমাদের বুঝতে ইজি হবে। তো আমরা ফার্স্টে হচ্ছে সেফ স্টেটের জন্য দেখি। এখানে হচ্ছে রিসোর্স বা ইনস্ট্যান্স, অর্থাৎ ইনস্ট্যান্স মানে কি কপি, তাই না, মানে একটা রিসোর্সের এখানে দেওয়া আছে কি 12, মানে একটা রিসোর্সের 12টা কপি আছে। ধরেন এখানে রিসোর্স ধরে নিচ্ছি হচ্ছে R1, ঠিক আছে, R1 রিসোর্সটারই 12টা কপি, অর্থাৎ 12টা R1 আছে, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে আমরা এখন সেফ স্টেটটা ক্যালকুলেট করবো বা বোঝার চেষ্টা করবো সেটা কীভাবে কাজ করে। দেখেন আমাদের এখানে কী কী আছে, প্রসেস, তারপর হচ্ছে রিকোয়ার্ড রিসোর্স, অ্যালোকেটেড রিসোর্স আর রিসোর্স নিডেড। অর্থাৎ আমাদের রিকোয়ার্ড রিসোর্স একটা প্রসেসে কমপ্লিট করতে কতগুলো রিকোয়ার্ড রিসোর্স লাগবে সেটা, দেন কতগুলো রিসোর্সকে সে অ্যালোকেট করতে পারবে সেটা থাকবে, আমাদেরকে রিসোর্স নিডটা চেক করতে হবে, ঠিক আছে, মানে কতগুলো রিসোর্স পেলে তার এক্সিকিউশনটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন এখানে তিনটা প্রসেস আছে, প্রসেস 1, 2 আর 3, 3টা প্রসেস। তো রিকোয়ার্ড রিসোর্স হচ্ছে এই 12টার মধ্যে P1 এর জন্য 6টা, P2 এর জন্য 12টার মধ্যে 11টা, P3 এর জন্য 12টার মধ্যে 5টা, ঠিক আছে। এখন দেখেন আমাদের রিসোর্স অ্যালোকেট হয়েছে এই 6টার মধ্যে আবার 2টা, ঠিক আছে, মানে P1 এর এক্সিকিউশন কমপ্লিট হতে 6টা রিসোর্স লাগে, তার মধ্যে 2টা রিসোর্স আগের থেকেই হচ্ছে আমাদের সিস্টেম তাকে দিয়ে দিচ্ছে। আবার P2 ক্ষেত্রেও 11টা রিসোর্স তার লাগে এই এক্সিকিউশন কমপ্লিট করার জন্য, তাকে সিস্টেম 5টা রিসোর্স অলরেডি অ্যালোকেট করে দিছে। P3 এর জন্য 5টা রিসোর্স লাগবে, মানে রিকোয়ার্ড রিসোর্স 5টা, তাকে সিস্টেম অ্যালোকেট করে দিচ্ছে 3টা। তো সেক্ষেত্রে আমার রিসোর্স নিডেড তাহলে কী হবে, 6 - 2 4, 11 - 5 6, 5 - 3 2, ঠিক আছে। এখন আমরা দেখব যে অ্যাভেলেবল রিসোর্স তাহলে কতগুলো আছে। তো অ্যাভেলেবল রিসোর্স আমরা কীভাবে বের করবো, যে অ্যাভেলেবল রিসোর্স ইজ ইকাল টু টোটাল ইনস্ট্যান্স, অর্থাৎ টোটাল ইনস্ট্যান্স কত 12 মাইনাস অ্যালোকেটেড রিসোর্স, অর্থাৎ অ্যালোকেটেড রিসোর্সের সঙ্গে তাহলে কত হবে, এই তিনটাকে যোগ করে দিলেই হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 5 + 2 হচ্ছে 7, 7 + 3
10, তাই না? এই যে 10। তাহলে এখন আমাদের টোটাল ইনস্ট্যান্স ছিল হচ্ছে 12টা। তাহলে 12 থেকে আমরা এই টোটাল ইনস্ট্যান্স 12টা, 12 থেকে আমরা কী মাইনাস করবো? অ্যালোকেট রিসোর্স টোটাল কত? 10। তাহলে 12 - 10 = 2। এখন আমরা এখান থেকে কী করবো দেখেন, আমরা এখান থেকে এখন সেভ স্ক্যান করব। মানে এই যে দুইটা রিসোর্স কী হচ্ছে আমাদের এখন অ্যাভেলেবল আছে না, এই দুটো রিসোর্স ইউজ করে আমরা কীভাবে এই প্রসেসগুলোকে এক্সিকিউট করতে পারি সেটা এখন দেখব। মানে এই রিসোর্সগুলো তো এক্সিকিউশনের জন্য যায়নি, তারা কিন্তু ওয়েটিং স্টেটে আছে, তাই না? যেটাকে আমাদের এক্সিকিউশনের জন্য পাঠাতে হবে। তো কোন ওয়েতে পাঠালে হচ্ছে আমাদের ডেডলক অকার হবে না, কিন্তু ইজিলি ওই প্রসেসগুলো এক্সিকিউট হবে, সেটাই হচ্ছে এই সেভ স্টেট দিয়ে আমাদের চেক করতে হবে। যদি ইজিলি আমাদের প্রসেসটা এক্সিকিউট হয়ে যায় সেক্ষেত্রে সেটা হবে সেফ স্টেট, আর যদি এক্সিকিউট না হয়, কোনো ডেডলক অকার হয়, সেটা হবে আনসেফ স্টেট, ঠিক আছে? তো প্রথমেই দেখেন আমাদের এখানে মানে আছে কত? অ্যাভেলেবল আছে 2, তাই না? তাহলে আমাদের এখানে এখন চেক করতে হবে কোন প্রসেসের জন্য হচ্ছে আমাদের নিডটা কেমন, মানে এই 2 যে অ্যাভেলেবল আছে তার মধ্যে আমরা কোন কোন প্রসেসকে এক্সিকিউশনের জন্য পাঠাতে পারবো। দেখেন 2 আছে কোথায়? এই যে এখানে। এটা কোন নাম্বার প্রসেস? P3। তাহলে আমরা প্রথমে হচ্ছে সেভ স্ক্যানে P3কে দিব, ঠিক আছে? তাহলে P3কে দেওয়ার পরে দেখেন কী হবে, তার রিসোর্স লাগবে হচ্ছে 5টায়, যে রিকোয়ার্ড রিসোর্স P3-র জন্য 5টা লাগবে। তার কাছে অ্যালোকেট রিসোর্স ছিল কয়টা? 3টা। তাহলে তার রিকোয়ার্ড রিসোর্স ছিল 2টা। তা আমাদের এখানেও রিসোর্স 2টা অ্যাভেলেবল আছে, সেই জন্য আমরা কী করতে পারবো? এই রিসোর্সগুলোকে তাকে দিয়ে দিতে পারবো। সেই জন্য তার এখানে কী হবে? 3 + 2 5 হয়ে যাবে। তাহলে 5টা রিসোর্সই তার রিকোয়ার্ড ছিল, সে 5টা পেয়ে যাবে। সেই জন্য সে কিন্তু এক্সিকিউট করে ফেলবে, তাই না? তাহলে এই যেখানে আমরা 5 লিখে দিলাম, P3 = 5। এখন দেখেন কী হবে, আমাদের 5টা রিসোর্স কিন্তু আমাদের ফাঁকা হয়ে গেল, তাই না? মানে 5টা রিসোর্স আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে। এখন আমরা দেখব কোন রিসোর্সকে পাঠালে আমাদের সেই রিসোর্সটা এক্সিকিউট হয়ে যাবে, মানে রিকোয়েস্ট নিডেড যে ঘরটা, সেই ক্ষেত্রে এখানে দেখেন P1-এ দেখতে পাচ্ছি 4টা, P2-তে হচ্ছে 6টা রিসোর্স লাগবে। যেহেতু আমাদের কাছে 5টা রিসোর্স অ্যাভেলেবল আছে P3 এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাওয়ার জন্য, মানে P3 এক্সিকিউট হয়ে চলে গেছে, তাহলে রিসোর্সগুলো তো পড়ে আছে, তাই না? 5টা রিসোর্স, সেইগুলোকে আমরা এখন ইউজ করে অন্যান্য প্রসেসগুলোকেও আমরা এক্সিকিউট করার সুযোগ দিব। তাহলে দেখেন আমাদের নিডেড রিসোর্সের ক্ষেত্রে P1-এর এটা হচ্ছে আমাদের সঙ্গে ম্যাচ হচ্ছে, কারণ আমাদের আছে 5টা রিসোর্স, বাট লাগবে হচ্ছে 4টা। আমাদের কিন্তু একটা রিসোর্স আবার থেকে যাচ্ছে, তাই না? এই যে একটা রিসোর্স থেকে যাচ্ছে, এখানে এটা এখানে লিখে দিচ্ছি। তাহলে দেখেন সেখান থেকে 5টার মধ্যে 4টা রিসোর্স নিয়ে এখানে 4 + 2 হচ্ছে কত? হচ্ছে অ্যালোকেট, আগে ছিল 2, তাহলে এখন নিডেড ছিল হচ্ছে 4। তাহলে 4 + 2 6, তার রিকোয়ার্ড ছিল 6 রিকোয়ার্ড রিসোর্স। তাহলে যেহেতু তার 6টার সে পেয়ে যাচ্ছে রিসোর্স, সেক্ষেত্রে কী হবে? P1টা আমাদের এক্সিকিউট হয়ে যাবে। তাহলে আমরা এখানে এখন P1-কে লিখে দিলাম। দেন তাহলে P1-এর এখন কতগুলো হলো দেখেন, মানে কতগুলো রিসোর্স অ্যাভেলেবল আছে এই ক্ষেত্রে। P1-এর ক্ষেত্রে দেখেন 6টা রিসোর্স লাগবে, তাই না? আমাদের কিন্তু আগে একটা মানে আগে একটা রিসোর্স বাকি ছিল। দেখেন আমাদের এখানে 5টা রিসোর্স ছিল, বাট এখানে কিন্তু 4টা লাগছে। একটা রিসোর্স ছিল না এখানে, মানে বাড়তিভাবে একটা রিসোর্স ছিল। যেহেতু এখানে 6টা রিসোর্স লাগছে, তাহলে আমাদের আগের একটা রিসোর্স ছিল, তাহলে 6 + 1 এখানে P1-এর জন্য 7টা রিসোর্স হচ্ছে আমাদের অ্যাভেলেবল হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের দেখেন এখানে একটা প্রসেসে বাকি আছে, সেটা হচ্ছে P2-র জন্য কয়টা রিসোর্স লাগবে? রিসোর্স নিড 6টা। তাহলে আমাদের কাছে অ্যাভেলেবল আছে 7টা। তাহলে আমরা ইজিলি কী করতে পারবো? অ্যাক্সেস করতে পারবো, বা সেই P2-কে এক্সিকিউট করার চান্স দিতে পারবো, তাই না? তাহলে এখন দেখেন কী হবে, সে এই 7টার থেকে 6টা রিসোর্সকে নেবে এবং একটা রিসোর্স তার কাছে এক্সট্রাভাবে থেকে যাবে, তাই না? কারণ তার 6টা লাগছে 7টার মধ্যে, তাহলে 6টাকে সে নিবে। তাহলে 5 মানে 5টা সে অ্যালোকেট করে দিয়েছিল সিস্টেম, তার জন্য তার 6টা কী বললাম না, রিসোর্স হলেই তার এক্সিকিউশন হয়ে যাচ্ছিলো, কারণ তার 11টা রিসোর্স লাগবে এক্সিকিউট হওয়ার জন্য। তাহলে এখানে যেহেতু সে 6টা রিসোর্স পেয়ে গেছে, সেই জন্য তাহলে কী হচ্ছে 5 + 6 11, তাহলে তার রিকোয়ার্ড রিসোর্স ছিল 11টা, সে ইজিলি কিন্তু 11টা রিসোর্সকে সে পেয়ে যাচ্ছে। তাহলে এখন P2-র জন্য আমরা কী লিখতে পারি? P2-র জন্য লিখতে পারি আমাদের একটা রিসোর্স কিন্তু অ্যাভেলেবল ছিল, কারণ এখানে 6টা রিসোর্স লাগছে, আমাদের 7টা রিসোর্স কিন্তু অ্যাভেলেবল ছিল, তো একটা রিসোর্স কিন্তু আমাদের হাতে ছিল। তাহলে তার যেহেতু P2 এক্সিকিউট করে চলে যাবে, সেই জন্য তার কাছে কতগুলো রিসোর্স অ্যাভেলেবল হয়ে যাচ্ছে? 11টা, তাই না? তাহলে 11 + 1 কত হচ্ছে? 12। তো এই যে দেখেন আমাদের এই রিসোর্সটা, মানে রিসোর্সের যে সংখ্যাটা, সেটা কোথায় ছিল? এই যে টোটাল রিসোর্স বা টোটাল ইনস্ট্যান্স যেটা, সেটা। তো আমরা কী করতে পারলাম, যে 12টা কপি, ইনস্ট্যান্স মানে কপি, তাই না? তাহলে 12টা রিসোর্স বা 12টা কপি বা 12টা ইনস্ট্যান্স ইউজ করেই
এই 3টা প্রসেসকে আমরা এক্সিকিউট করতে পারলাম। তো যেহেতু সবগুলো প্রসেসই খুব সুন্দরভাবে এক্সিকিউট হয়ে গেছে, সেই জন্য হচ্ছে আমরা এটাকে বলতে পারি সেফ স্টেট। এখানে কিন্তু কোনো প্রসেসের জন্য কোনো প্রসেস আটকায় যায়নি বা সবগুলোকে প্রসেসকে আমরা এক্সিকিউট করতে পারছি, কোনো ডেডলক অকার হয়নি, সেই জন্য এটা হচ্ছে সেফ স্টেট। তাহলে আসেন এখন আমরা আনসেফ স্টেটের জন্য দেখি যে আনসেফ স্টেটটা কীভাবে হবে। এখানেও সেমভাবে 3টা প্রসেস আছে, তার জন্য রিকোয়ার্ড রিসোর্স আছে 9, 11 আর 5। সিস্টেম থেকে অ্যালোকেট করে দিয়েছে কয়টা রিসোর্স, 2, 5 আর 3, এই 3টা প্রসেসের জন্য, তাই না? এখন তার নিড রিসোর্সগুলো কীভাবে হবে দেখেন, আমরা নিড রিসোর্স কীভাবে বের করব। এই যে আমাদের রিকোয়ার্ড থেকে মানে রিকোয়ার্ড রিসোর্স থেকে অ্যালোকেটেড রিসোর্সটাকে মাইনাস করব। 9 - 2 7, 11 - 5 6 আর 5 - 3 2। মানে এই P1-এর যদি 7টা রিসোর্স পেয়ে যায় তাহলে তার 9টা রিসোর্স ফুলফিল হয়ে যাচ্ছে, কারণ আগে থেকে তার কাছে 2টা রিসোর্স অ্যালোকেটেড হয়েছিল। আর 7টা রিসোর্স পেয়ে তার 9টা রিসোর্স হচ্ছে ফুলফিল হয়ে যাওয়ার জন্য P1 এক্সিকিউট করে ফেলতে পারবে। সেমভাবে P2-র জন্য তার 5টা রিসোর্স হচ্ছে অ্যালোকেট হয়েছিল, সে 6টা রিসোর্স যদি পায় এক্সট্রা হবে, সেক্ষেত্রে তার 11টা রিসোর্স ফুলফিল হয়ে যাওয়ার কারণে সেও এক্সিকিউট করে ফেলতে পারবে। সেমভাবে P3-র জন্য দেখেন 5টা রিসোর্স দরকার, তার কাছে অ্যালোকেট হয়েছিল 3টা, সে যদি 2টা রিসোর্স পায় সেক্ষেত্রে 3 + 2 5, মানে 5টা রিসোর্স পেয়ে তার এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখেন আমরা কী করব, প্রথমে হচ্ছে অ্যাভেলেবল রিসোর্সগুলোকে বের করবো, যে কতগুলো রিসোর্স আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তো অ্যাভেলেবল রিসোর্স বের করার সূত্রটা কি একটু আগে দেখে আসছি, তাও এখানে আবার দেখাই দিচ্ছি। টোটাল ইনস্ট্যান্স মাইনাস অ্যালোকেটেড রিসোর্স। টোটাল ইনস্ট্যান্স ওটার জন্য আমরা যেরকম R1-কে ধরছিলাম 12, এখানেও আমরা সেমভাবে ধরছি R1-এর জন্য 12। তাহলে এখন 12 থেকে আমাদের অ্যালোকেটেড রিসোর্সটা হচ্ছে এখানে, তাহলে 5 + 2 হচ্ছে 7, 7 + 3 হচ্ছে 10। তাহলে 12 থেকে আমরা 10 মাইনাস করলে আমাদের অ্যাভেলেবল রিসোর্স কত থাকছে, 2, তাই না? তো এই যে এখন আমরা 2 পেলাম, এখন দেখি আমাদের কোন ক্ষেত্রে মানে রিসোর্সটা প্রয়োজন 2টার, মানে 2 বা তার কম এরকম রিসোর্স আমরা দেখবো যে কার দরকার। এরকম আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে P1-এর জন্য 7টা রিসোর্স দরকার, P2-র জন্য 6টা রিসোর্স দরকার, P3-র জন্য 2টা রিসোর্স দরকার, তাই না? তো P3-র জন্য 2টা রিসোর্স দরকার, সেজন্য P3-কে আমরা আগে নিব। এটা হচ্ছে আমাদের সেফ স্ক্যান, তাই না? এটা হচ্ছে সেফ স্ক্যান। তো আমরা P3-কে নিলাম 2টা রিসোর্স। দেন হচ্ছে আমরা কাকে নিব দেখেন, P3-র পরে আমাদের নিড ছিল 2টা রিসোর্স, মানে 3টা রিসোর্স তার কাছে অ্যালোকেট হয়েছিল এবং তাকে 2টা রিসোর্স পেলে তার এক্সিকিউশন কমপ্লিট হয়ে যেত P3-র জন্য, তাই না? তো আমরা 2টা রিসোর্স তো পেয়ে গেছি এখানে, সেজন্য এখানে 2টা রিসোর্স অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। তাহলে 3 + 2 কত হচ্ছে 5, তার 5টা রিসোর্সই রিকোয়ার্ড ছিল, তাই না? মানে 5টা রিসোর্স পেয়ে গেলে তার এক্সিকিউশন কমপ্লিট হয়ে যেত। যেহেতু সে পেয়ে যাচ্ছে তার এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কী হচ্ছে দেখেন, P3-র জন্য হচ্ছে আমাদের যেই এক্সিকিউশনটা সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে P3-র কাছে এখন 5টা রিসোর্স অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, মানে কারণ কি P3 এক্সিকিউট হয়ে চলে যাচ্ছে, তাহলে 5টা রিসোর্স কী হচ্ছে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, কারণ P3-তে এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাচ্ছে এবং 5টা রিসোর্স থেকে যাচ্ছে। তো এখন দেখেন আমরা দেখব আবার যে এই 5টা রিসোর্স কার কার প্রয়োজন। দেখেন P1-এর দরকার 7টা, P2-র দরকার 6টা। এখন দেখেন কি হচ্ছে, আমাদের অ্যাভেলেবল আছে কয়টা, 5টা রিসোর্স, তাই না? তা আমরা যদি P2-র জন্য চিন্তা করি, সেক্ষেত্রে দেখেন আমাদের কাছে আছে 5টা, বাট তার লাগবে 6টা, তাহলে P2 কি এক্সিকিউট করতে পারবে না। আবার দেখেন যদি P1-এর জন্য দেখি, এখানে লাগবে 7টা, বাট আমাদের কাছে আছে 5টা রিসোর্স অ্যাভেলেবল আছে 5টা। তো সেক্ষেত্রে দেখেন কি হচ্ছে, আমাদের একটা প্রসেসে কিন্তু আর এক্সিকিউট করতে পারছে না, তাই না? একটা ডেডলক অকার হচ্ছে, কারণ আমরা কি জানি কোনো রিসোর্সই কি শেয়ারেবল না। 5টার বেশি আমরা একটা রিসোর্সকেও অন্য কোনো রিসোর্স থেকে ধার করে নিয়ে আসতে পারবো না, কারণ ডেডলক কনসেপ্টটা এটা যে কোনো রিসোর্সই শেয়ারেবল না। সেই জন্য হচ্ছে এখানে একটা আনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট হবে এবং এটাই হচ্ছে ডেডলক। কারণ এটাই আনসেফ এই জন্যই, কারণ এখানে দেখেন P2 যদি এক্সিকিউট না হয়, P2 এক্সিকিউট না হলে P1-ও এক্সিকিউট হতে পারবে না। কেন দেখেন, P1-এর জন্য এক্সিকিউশনের জন্য কয়টা দরকার ছিল, আর 7টা রিসোর্স দরকার ছিল। তাহলে 7টা রিসোর্স পেয়ে গেলে সে কী করতে পারতো, এক্সিকিউট করতে পারো। যেহেতু P2 এক্সিকিউট হচ্ছে না, P2 এক্সিকিউট হলে কী হতো দেখেন, আমাদের অ্যালোকেট হয়েছিল 5টা এবং লাগতো 6টা। যদি 6টা রিসোর্স থাকতো আমাদের, সাপোজ যদি 6টা রিসোর্স থাকতো, সেক্ষেত্রে কী হতো, 5 + 6 কত হতো, 11। তাহলে সে 11টা রিসোর্স পেয়ে সে তার এক্সিকিউশন কমপ্লিট করে ফেলতে পারতো। তখন আমরা ইজিলি 11টা অ্যাভেলেবল রিসোর্স থেকে 7টা রিসোর্সকে নিয়ে P1-কে এক্সিকিউশনের জন্য পাঠাতে পারতাম, তাই না? যেহেতু এখানে 11টা রিসোর্স অ্যাভেলেবল নাই, সেক্ষেত্রে কী হবে, P1-এর জন্য যে রিকোয়ার্ড রিসোর্সগুলো ছিল 7টা, সেটাও কিন্তু সে আর পাচ্ছে না। মানে P1 কি P2-র উপরে ডিপেন্ডেন্ট, তাই না? মানে P2 এক্সিকিউট না হলে P1-ও হচ্ছে এক্সিকিউট করতে পারছে না। এই যে একটা সিচুয়েশন, এটাই হচ্ছে আনসেফ স্টেট এবং এখানে হচ্ছে ডেডলক অকার হচ্ছে।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, ব্যাংকার্স অ্যালগরিদম এগুলো দেখব। তো আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।